আমরা এখন তাহলে একটু অস্টিওপোরোসিসে একটু ইয়ে করি। অস্টিওপোরোসিস, আচ্ছা, অস্টিওপোরোসিস যেটা, এটা আসলে একটা মানে গ্লোবাল এপিডেমিক, যেটা সেটা হচ্ছে, দেখো, 1 in every 3 women আর 1 in every 5 men সাফার্স ফ্রম অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসটা কি জিনিস, ডেফিনেশন যেটা অনেক লম্বা ডেফিনেশন, ওইটা দরকার নেই, তোমাকে জানতে হবে। দেখো, অস্টিওপোরোসিস মানে, অস্টিও মিনস বোনস, সহজ কথা, অস্টিও মিনস বোনস, আর পরোসিস মিনস পোরস। সো অস্টিওপোরোসিস মিনস দ্য, এইখানে কেন হচ্ছে, হায়ার ব্রেকডাউন অফ দ্য বোন দেন দ্য ফরমেশন অফ দ্য বোন। তখন কি হচ্ছে, বোনের ডেন্সিটিটা ডিক্রিজ করতেছে এবং রিস্ক অফ ফ্র্যাকচার, হায়ার রিস্ক অফ ফ্র্যাকচার। তো এইটাই আসলে মূলত অস্টিওপোরোসিস। বোনসের ভিতরে যখন ব্রেকডাউন বেশি হচ্ছে দেন ফরমেশন, তখন এই বোনসটা কি হচ্ছে, উইক হয়ে যাচ্ছে, ডেন্সিটি কমে যাচ্ছে, এবং এটা ফ্র্যাকচার রিস্ক, ইনক্রিজ রিস্ক অফ ফ্র্যাকচার। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে অস্টিওপোরোসিস। এখন আমরা যদি একটা বোনসের স্ট্রাকচার চিন্তা করি, আমরা দেখব যে, মনে করে একটা মানে বোনস, লং বোনের বাইরের অংশ থাকে কর্টিক্যাল বোন, আর একটা ভিতরে থাকে তোমার স্পঞ্জি বা ট্রাভিকুলার বোন। তো কর্টিক্যাল বোনের যে ইয়ে আছে, একটা একটা ইউনিটকে বলা হয় অস্টিয়ন। অস্টিয়নের ভিতরে দেখো হ্যাভার্সিয়ান ক্যানেল একটা আছে, যে ক্যানেলের ভিতরে আমরা জাস্ট ক্রস সেকশন যদি করি আর কি, একটা বোনসে, লং বোনসে, তো এরকম একটা ইয়ে পাবো। আমরা অ্যানাটমি সবাই জানি, তারপর একটু রিক্যাপিচুলেশনের জন্য, মানে এই দেখো হ্যাভার্সিয়ান ক্যানেল যেটা অস্টিয়নের ভিতরে, এখানে ব্লাড সাপ্লাই, মানে ইয়ে থাকে, ব্লাড ভেসেল থাকে এবং নার্ভ থাকে এই হ্যাভার্সিয়ান ক্যানেলের ভিতরে। আর হ্যাভার্সিয়ানের ক্যানেলের চারিপাশে যেটা থাকে, ল্যামিলা থাকে। ল্যামিলার ভিতরে তোমার মানে কনসেন্ট্রিক যে লেয়ার গুলা, এরকম ভাবে একটা হ্যাভার্সিয়ান ক্যানেলের চারিদিকে ল্যামিলা থাকে, কনসেন্ট্রিক লেয়ার। তো এই ল্যামিলার ভিতরে দুইটা পার্ট আছে, অর্গানিক এবং ইনঅর্গানিক। অর্গানিক পার্টটা হচ্ছে কোলাজেন, আর ইনঅর্গানিক যেটা, এটা হচ্ছে হাইড্রক্সি অ্যাপিসাইড, মানে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট। এইটা ল্যামিলার ভিতরে থাকে। আর ল্যাকুনি একটা জিনিস আছে, দুইটা কনসেন্ট্রিক লেয়ারের ভিতরে এক একটা স্পেস থাকে। দেখো এই স্পেস গুলা, এখানে বোন সেল থাকে, অস্টিওসাইট। এই ল্যাকুনির ভিতরে, এই স্পেসটার ভিতরে অস্টিওসাইট থাকে। আর স্পঞ্জি বোন যেটা, স্পঞ্জি বোন যে ইনার সাইডে, এখানে কিন্তু ট্রাবিকুলার বোন, এবং এখানে থাকে ট্রাবিকুলি থাকে, স্ট্রাকচারাল সাপোর্ট। এটা বোনসের একটা স্ট্রাকচারাল সাপোর্ট হিসেবে এটা কাজ করে। একটা বোনসকে যদি একটা এক গ্লান্স দেখা হয়, তো দেখা যাবে যে এটা মনে হবে যেন আনচেঞ্জ, বোনের কোনো চেঞ্জ নাই বা আনচেঞ্জ একটা বোন। কিন্তু আলটিমেটলি এটা কিন্তু ভেরি ডাইনামিক একটা টিস্যু, এবং এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। স্পঞ্জি বোন রিপ্লেসড এভরি 3 to 4 ইয়ার্স। এই যে স্পঞ্জি বোন ভিতরের যে বোনস গুলো, এটা কিন্তু রিপ্লেসড হয়ে যাচ্ছে। ডাইনামিক টিস্যু এটা একটা। হ্যাঁ, এটা প্রত্যেক 3 থেকে 4 বছর পর পর এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, স্পঞ্জি যে পোর্শনটা। আর কম্প্যাক্ট বোন যেটা, কম্প্যাক্ট যে পোর্শন, এটা কম্প্যাক্ট বোন। হ্যাঁ, এটা বা এটা এটা তোমার এভরি 10 ইয়ার্স এটা চেঞ্জ হচ্ছে। এই প্রসেসটাকে বলা হয় রিমডেলিং, বোন রিমডেলিং। অস্টিওপোরোসিস বুঝতে হলে আমাকে বোন রিমডেলিং সম্পর্কে আইডিয়া নিতে হবে। এই বোন রিমডেলিং এর দুইটা স্টেপ আছে। দেখো, বোন রিমডেলিং দুইটা স্টেপ। যে আগে বললাম যে 3 থেকে 4 বছরের স্পঞ্জি বোন, 10 বছরের ভিতরে কম্প্যাক্ট বোন পুরো চেঞ্জ হয়ে যায় বডির ভিতরে। আর এই বোন রিমডেলিং এর দুইটা স্টেপ, একটা হচ্ছে বোন রিজর্পশন, আর একটা হচ্ছে বোন ফরমেশন। বোন রিজর্পশন কি দিয়ে হয়, কোন সেল দিয়ে হয়, অস্টিওক্লাস্ট দিয়ে। আর বোন ফরমেশন অস্টিওব্লাস্ট। এই বোন রিমডেলিংটা ডিপেন্ডস অন দ্য ক্যালসিয়াম, সেরাম ক্যালসিয়াম লেভেল। এবং এই সেরাম ক্যালসিয়াম লেভেল ইজ রেগুলেটেড বাই দ্য 3 হরমোনস। খুবই ইম্পর্টেন্ট জিনিস ক্যালসিয়াম রেগুলেশনটা। প্যারাথাইরয়েড হরমোন, একটা হচ্ছে ভিটামিন ডি, আর একটা হচ্ছে ক্যালসিটোনিন। আমরা প্যারাথাইরয়েড হরমোন এবং ভিটামিন ডি সম্পর্কে আমরা
এই রিকেটসে আমরা জানছি। এখন দেখো এটা বোন রিমডেলিংটা কিভাবে এটা ইয়ে করে, এফেক্ট করে। এইখানে দেখো লো লেভেল অফ ক্যালসিয়াম যখন আমার ইয়েতে হচ্ছে, বডিতে লো লেভেল অফ ক্যালসিয়াম, তখন কি হচ্ছে, আমার প্যারাথাইরয়েড হরমোন কি সিক্রেট করতেছে, প্যারাথরমোন সিক্রেট করছে। প্যারাথরমোনটা কি করতেছে, আচ্ছা প্যারাথরমোনটা এখানে কি করতেছে, তোমার এই বোনস থেকে ক্যালসিয়াম ব্লাড স্ট্রিমের ভিতরে নিয়ে যায়, ক্যালসিয়ামের লেভেলটা বাড়ায় দিচ্ছে, ঠিক আছে। আর এদিকে কি হচ্ছে, যখন ক্যালসিয়ামের লেভেল তো বেড়ে গেল, আর হাই সিরাম ক্যালসিয়াম যখন বডির ভিতরে হয়ে মানে ইয়ে হচ্ছে, তখন কি করতেছে, এই থাইরয়েড গ্ল্যান্ড তখন এটা আবার কি করতেছে, ক্যালসিটোনিন সিক্রেশন করতেছে, থাইরয়েড গ্ল্যান্ডটা ক্যালসিটোনিন সিক্রেশন করতেছে। তাহলে ইনক্রিজ লেভেল অফ ক্যালসিয়াম যখনই আমি বডির ভিতরে হচ্ছে, তখন আমার এই থাইরয়েড গ্ল্যান্ডটা ক্যালসিটোনিন সিক্রেশন করতেছে। হ্যাঁ, ক্যালসিটোনিন সিক্রেশন করার পরে ক্যালসিটোনিনটা আবার কি করতেছে, এই প্যারাথাইরয়েড হরমোনকে সাপ্রেস করে দিচ্ছে। প্যারাথাইরয়েড হরমোন সাপ্রেস করতেছে, সাপ্রেস করার কারণে এবং কি করতেছে, প্যারাথাইরয়েড হরমোন সাপ্রেস করতেছে, দে আর প্রমোটিং বোন ফরমেশন অ্যান্ড ডিক্রিজিং বোন রিজার্পশন। বোন রিজার্পশন কম করতেছে, ব্লাড ভেসেল থেকে ক্যালসিয়াম আবার বোনসের ভিতরে ফিরে আনতেছে। আর ভিটামিন ডি কি করতেছে, এই ভিটামিন ডি যেটা, এই ভিটামিন ডির কাজ হচ্ছে তোমার প্রমোট ক্যালসিয়াম অ্যাবজর্পশন ফ্রম দ্য গাট। যখন ভিটামিন ডি তোমার বেশি আমার বডিতে থাকবে, তখন গাট থেকে, হ্যাঁ, এটা ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে বাড়াই দিবে, হ্যাঁ, ভিটামিন ডিটা, এবং বোন ফরমেশন হেল্প করবে। তাহলে এই সাইকেলটা আমাকে বুঝতে হবে। আর একটা জিনিস, পিক বোন ম্যাস, যেটা এই একটা কথা তোমাদের অবশ্যই জানতে হবে, পিক বোন ম্যাসটা কি জিনিস। পিক বোন ম্যাস, তাতে অ্যাচিভ বিটুইন দ্য এজ অফ 16 to 25 ইয়ার্স, 16 থেকে 25 বছরের ভিতরে বডিতে পিক বোন ম্যাস ডেভেলপ করে। আফটার দিস এজ বোন মাস স্লোলি and continuously decrease. The greater the amount of bone achieved during the peak period, the lower the chance that a person will develop osteoporosis later in life. যদি তোমার বোন ম্যাস যদি এই পিক টাইমে তুমি যদি রিজার্ভ করতে পারো বডির ভিতরে, তাহলে পরবর্তীতে এর অস্টিওপোরোসিস ডেভেলপ করার কম চান্স থাকবে। তার কারণ হচ্ছে একটা নর্মাল রেট অফ বোন লস প্রত্যেকটা মানুষের এই এই 25 বছরের পরের থেকে শুরু হয়ে যাবে। মানুষের এই ম্যানের ক্ষেত্রে 0.3 পার্সেন্ট পার ইয়ার, উইমেনের ক্ষেত্রে 0.5 পার ইয়ার, এটা কিন্তু লস হতেই থাকবে। আবার পোস্ট ম্যানোপোজাল ফার্স্ট 5 ইয়ার্সে 3 to 5% পার ইয়ার, এটা বোন লস হতে থাকে, ঠিক আছে। তোমার ব্যাংকিং এর মতন, তুমি যদি ইয়াং এজে অনেক ইনকাম করে যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টকে যদি বাড়ায় রাখো, তো কি হবে, বয়স যখন তোমার বাড়বে, তখন তুমি ওই টাকা খরচ করে খাইতে পারবে। তো ঠিক পিক বোন ম্যাসটা এরকম, তুমি যদি 16 থেকে 25 বছরে যদি তোমার বডির ভিতরে অনেক বোনস বা ক্যালসিয়াম যদি তুমি ইয়ে করতে পারো, ক্যালসিয়ামকে অ্যাকোমোডেট করতে পারো, তো সেই ক্ষেত্রে কি হবে, তোমার তো লস তো হবেই, প্রত্যেক বছর 0.3% তোমার লস হবে। আবার মেনোপজের সময় তোমার ফার্স্ট 5 ইয়ার্সে 3 to 5% লস হবে বডি ক্যালসিয়াম। ওই সময় যদি তোমার বেশি স্টকে থাকে, তাহলে লসটা মানে অস্টিওপোরোসিস ডেভেলপের চান্স কম থাকবে লেটারে। এবং এই বোন ম্যাচটা তোমার অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, কালো যারা আছে মানে দেখবা যে ব্ল্যাক, এদের কিন্তু বোনের স্টকটা ভালো থাকে, কালো, এটা জেনেটিকের সাথে সম্পর্ক। আরেকটা হচ্ছে তোমার স্ট্রেন্থেনিং, যদি ইয়াং এজে যদি তুমি তুমি স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করো, হ্যাঁ,
সাইকেলিং, সুইমিং, স্ট্রেন্থেনিং এক্সারসাইজ যদি করো তাহলে তোমার বোন মাসটা বাড়তে পারে। নিউট্রিশন, তোমার খাবারের ভিতরে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন ডি যদি থাকে তাহলে তোমার বোন মাস বাড়বে। তারপরে তোমার হরমোন, যদি ইস্ট্রোজেন, যেমন আর্লি যদি মেনোপজ হয়ে যায়, ইস্ট্রোজেন যদি বডিতে কমে যায় তো তখন কিন্তু বোন লস বেশি হবে। আবার প্রজেস্টেরনের কারণেও মানে এটাও স্টিমুলেট করে বোনকে ইয়ে করার জন্য, অ্যাবজর্পশনের জন্য। আচ্ছা, দুইটা জিনিস কিন্তু একটু দেখো পাশাপাশি আমি ইয়ে করছি এটা। একটা হচ্ছে অস্টিওপোরোসিস, আরেকটা হচ্ছে অস্টিওম্যালেশিয়া। দুইটা জিনিস পাশাপাশি দেখো। হ্যাঁ, এই অস্টিওপোরোসিসে কিন্তু নর্মাল সেলস এন্ড মিনারেলাইজেশন থাকতেছে, সবকিছুই কিন্তু নর্মাল সেল এবং মিনারেলাইজেশন হচ্ছে, কিন্তু এক্সেসিভ পোরাস মানে বোনসটার ক্ষয় বেশি হচ্ছে। অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটি ইজ লেস দ্যান দ্য অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট বোনকে কেটে ফেলতেছে, অস্টিওব্লাস্ট ছোট ফর্মেশন, বোন এরকম পোরাস হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অস্টিওপোরোসিস। আর অস্টিওম্যালেশিয়া যেটা অ্যাডাল্টের, এইখানে কিন্তু ডিফেক্টিভ মিনারেলাইজেশন। এই যে দেখো এর ইয়ে কিন্তু ঠিক আছে, এটা অত বেশি পোরাস না, কিন্তু এইগুলার মিনারেলাইজেশন হচ্ছে না, ল্যাক অফ মিনারেলাইজেশন। দুইটার মধ্যে এটা পার্থক্য আছে। Factors that increase the bone mass loss increase the risk of osteoporosis. ঠিক আছে, কোন কোন ফ্যাক্টরের কারণে বোন মানে লস হতে পারে? যদি লো এস্ট্রোজেন লেভেল হয় আফটার মেনোপজ, তাহলে তোমার বোন লস বেশি হবে এবং রিস্ক অফ অস্টিওপোরোসিস বাড়বে। হ্যাঁ, আমরা জানি এস্ট্রোজেন কিভাবে বোন ইয়ে করে, এটা আমাদের মেকানিজম জানতে হবে। এই ইস্ট্রোজেনটা কি করে, এটা তোমার অস্টিও মানে ক্লাস্টের অ্যাক্টিভিটি যেটা, এটাকে সাপ্রেস করে রাখে। অস্টিওক্লাস্ট কি বোনকে ইয়ে করে, যখন যখন মেনোপজ হচ্ছে, ইস্ট্রোজেন যেহেতু থাকতেছে না, অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি তখন বেড়ে যাচ্ছে, তখন বোন লস বেশি হচ্ছে। আর মেনোপজের আগে যখন অস্টিওজেন থাকে তখন তো অস্টিওসাইটকে মানে এটাকে সাপ্রেস করে রাখার কারণে বোন লস হচ্ছে না। আর লো সিরাম ক্যালসিয়াম, যদি অ্যালকোহল কনজাম্পশন থাকে, স্মোকিং, ড্রাগস, কর্টিকোস্টেরয়েড, এগুলা তোমার কি করে, ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে প্রিভেন্ট করে গাট থেকে। হেপারিন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাদের কম থাকে তাদেরও তোমার বোন লস বেশি হয়। ডিজিজ আছে কিছু কিছু, এই ডিজিজের কারণে তোমার বোন লস হয়। টাইপস অফ অস্টিওপোরোসিস, একটা হচ্ছে প্রাইমারি অস্টিওপোরোসিস আর একটা সেকেন্ডারি অস্টিওপোরোসিস। প্রাইমারি অস্টিওপোরোসিস যেটা হচ্ছে পোস্ট ম্যানোপোজাল অস্টিওপোরোসিস একটা, আর একটা হচ্ছে সেনাইল অস্টিওপোরোসিস। এই দুইটা প্রাইমারি। আর সেকেন্ডারি অস্টিওপোরোসিস হচ্ছে আইদার এন্ডোক্রাইনোলজিক্যাল ডিজিজ অর ড্রাগস, এর কারণে যদি কোনো অস্টিওপোরোসিস হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি অস্টিওপোরোসিস। এই কজ গুলা আমি পরে আসতেছি। প্রাইমারি তাহলে দুইটা আমাকে জানতে হবে, পোস্ট ম্যানোপোজাল অস্টিওপোরোসিস, মেনোপজের পরে একটা অস্টিওপোরোসিস হয়, আর একটা সিনাইল অস্টিওপোরোসিস। সাধারণত 10 বছর পর্যন্ত, মেনোপজের 10 বছর পর্যন্ত, যে মনে করো 50 বা 55 বছরে যদি মেনোপজ হয়, 65 বছর পর্যন্ত তার পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস হবে। আবার আপনার 65-র পরে কিন্তু সিনাইল অস্টিওপোরোসিস হবে। তো সেকেন্ডারি অস্টিওপোরোসিস যেটা, বিভিন্ন কজ আছে তার ভিতরে সিভিয়ার, হ্যাঁ, ক্রনিক লিভার এবং কিডনি ডিজিজ। এটা হলে দেখবা যে আমরা ভিটামিন ডি বডিতে অ্যাক্টিভ কনভার্সন হতে পারে না। তারপরে ম্যাল অ্যাবজর্পশন, পন্স ডিজিজ, তারপর সিস্টেমিক ইনফ্লামেটরি ডিজিজ লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস, হাইপারথাইরয়েডিজম, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, প্রলং ইমোবিলাইজেশন, ড্রাগস, কর্টিকোস্টেরয়েড, অ্যান্টিকনভালসেন্ট, হেপারিন, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, এগুলোর কারণে তোমার অস্টিওপোরোসিস যেটা হয় সেটা সেকেন্ডারি অস্টিওপোরোসিস। পোস্ট মেনোপজাল, ঠিক আছে, ইস্ট্রোজেন কমে যাওয়ার কারণে যে অস্টিওপোরোসিসটা হচ্ছে, এটা পোস্ট মেনোপজাল। আর এটা তো সিনাইল,
দেখো অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, অস্টিওক্লাস্ট বোন বেশি রিজার্পশন করছে, ভাঙছে। এটা সেনাইল অস্টিওপোরোসিস। সিমটম অস্টিওপোরোসিস অ্যাকচুয়ালি কোনো সিমটমই নাই। যদি জিজ্ঞেস করে যে সিমটম কি অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস অ্যাকচুয়ালি কোনো সিমটম নাই। হ্যাঁ, দেখবা যে ফ্র্যাকচার হবে, ভার্টিব্রাল কম্প্রেশন যদি ফ্র্যাকচার হয়, হাইট কমে যায়। দেখবা যে বয়স হলে হাইট কমে যায়, তখন বুঝবা যে অস্টিওপোরোসিস, কম্প্রেশন ফ্র্যাকচার হচ্ছে ভার্টিব্রাল। আরেকটা যে ফিমোরাল নেক ফ্র্যাকচার হয়, আর মোস্ট কমন হচ্ছে ডিস্টাল রেডিয়াস কলিস ফ্র্যাকচার, যেটা কতদিন তোমাদের পড়াইছি অস্টিওপোরোসিসের কারণে কলিস ফ্র্যাকচার যেটা হয়, এটা এইগুলো হচ্ছে মানে সিমটম, ফ্র্যাকচার হওয়ার পরে ই করে অস্টিওপোরোসিস। ইনভেস্টিগেশনের ভিতরে দেখো ব্লাডের কিছু ইনভেস্টিগেশন করা হয়, ক্যালসিয়াম ফসফেট, অ্যালকালাইন ফসফেটেজ, রেনাল ফাংশন টেস্ট, বেজাল থাইরয়েড স্টিমুলেটর হরমোন, প্যারাথাইরয়েড হরমোন, ভিটামিন ডি, এক্স-রে অফ দ্য স্পাইন অ্যান্ড হিপ, BMD testing by DEXA. This is the most important test, gold standard. BMD test বলা হয়, bone mass density test. এক্স-রে অবজারভেশন, একটা এক্স-রে করলে তুমি কি পাবা অস্টিওপোরোসিসের? ডিক্রিজ অপাসিটি পাবা, থিন কর্টেক্স পাবা, ওয়াইড মেডুলারি ক্যানেল পাবা, কারেন্ট রিকারেন্ট ফ্র্যাকচার, ফ্র্যাকচার পেতে পারো। তুমি স্পাইনের এক্স-রে করলে ফ্র্যাকচার পেতে পারো। এখন দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেটা, বোন মিনারেল ডেনসিটি টেস্ট, BMD বলা হয় সংক্ষেপে, বাই ডেক্সা, ডুয়েল এনার্জি এক্স-রে অ্যাবসর্পশন। একটা মেশিন আছে, এই মেশিনের মাধ্যমে এই টেস্টটা করা হয়। এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস অফ দ্য অস্টিওপোরোসিস। ঠিক আছে, তো এইখানে একটা রেজাল্টটা যেটা করা হয়, টি স্কোরের মাধ্যমে রেজাল্টটাকে ইয়ে করা হয়, টি স্কোর। দেখো এই জায়গায় দেখো এই ইয়েটা ওয়ান এবং অ্যাবোভ ওয়ান, ওয়ান এবং ওয়ানের ভিতরে যদি থাকে, এক্সাম্পল 0.9 -0.9, এটা হচ্ছে নর্মাল টি স্কোর, অস্টিওপোরোসিস না। অস্টিওপেনিয়া একটা টার্ম আছে, লো বোন মাস, -1.02 -2.5, এর ভিতরে যে সংখ্যাগুলো যদি এরকম হয় তাহলে হবে লো বোন মাস। আর অস্টিওপোরোসিস কখন বলবো? -2.5 অ্যান্ড বিলো যদি হয় টি স্কোর, তাহলে আমরা অস্টিওপোরোসিস বলবো। যেমন -2.6, -3.3, যত নাম্বার বেশি হতে থাকবে অস্টিওপোরোসিসের সিভিয়ারিটি বেশি হবে। আর সিভিয়ার অস্টিওপোরোসিস কখন বলবো? -2.5 অ্যান্ড বিলো, অ্যান্ড প্লাস ওয়ান অর মোর অস্টিওপোরোটিক ফ্র্যাকচার যদি থাকে, তখন এখানে এখানে আমরা সিভিয়ার অস্টিওপোরোসিস বলবো। মূল যে কথাটা তোমাকে মনে রাখতে হবে, এখানে অনেক কথাই বলা হলো, সেটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে ডেক্সা মেশিন, এটা ডুয়েল এনার্জি এক্স-রে অ্যাবসর্পশন মেশিন। এই এর ভিতরে স্ক্যান করা হয়। ঠিক আছে, এই টেস্টে নাম হচ্ছে BMD টেস্ট, বোন ডেন্সিটি করা হয়। এটা টি স্কোরের মাধ্যমেই হয়। -2.5 এর চেয়ে বেশি যদি হয় আর ইকুয়াল যদি হয়, তাহলে অস্টিওপোরোসিস। এই পয়েন্টটা তোমার টি স্কোরটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, টি স্কোর। ঠিক আছে, টি স্কোরটা হচ্ছে -2.5 অথবা তার যদি বেশি হয়, তাহলে অস্টিওপোরোসিস। এবং এটা করা হয় কি, একটা মেশিনের সাহায্যে, ডেক্সা মেশিনের সাহায্যে, বোন ম্যাস ডেন্সিটি। টি স্কোর কাকে বলে? এই দেখো, the difference between the patient's BMD, bone mass density, and mean BMD of healthy young adults aged in range of 20 to 29 years, yield the T score. যদি 20 থেকে 29 বছর বয়সে ইয়াং হেলদি অ্যাডাল্টের যদি বোন ম্যাস ডেন্সিটির সাথে তোমার বোন ম্যাস বা পেশেন্টের বোন ম্যাস ডেন্সিটি যে তুলনা করা হয়, এইটাই হচ্ছে টি স্কোর। ঠিক আছে, এটাই হচ্ছে টি স্কোর। নাও অস্টিওপোরোসিস ম্যানেজমেন্ট, এটা দুইটা ম্যানেজমেন্ট আছে, একটা আছে নন ফার্মাকোলজিক্যাল এন্ড ফার্মাকোলজিক্যাল। নন ফার্মাকোলজিক্যাল ভিতরে গেট এনাফ ক্যালসিয়াম, ভিটামিন ডি, এগুলা খেলে তোমার দিয়ে হবে। কিসে কিসে পাওয়া যায় এগুলা এখানে একটু বলা হয়েছে। ভিটামিন ডি ডোজ 800 থেকে 1000 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে।
সোর্স হচ্ছে অনলি সানলাইট। 10 থেকে 15 মিনিট যদি সানলাইটে থাকা যায়, হ্যান্ড আর্ম ফেস 2 to 3 times a week, get enough ভিটামিন ডি। আর ইয়ের ভিতরে, ফুডের ভিতরে সবচেয়ে ভিটামিন ডি আছে কড লিভার অয়েল বা তোমার সল্ট ওয়াটার ফিশ, যেটা সামুদ্রিক মাছ, এইগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। 1 কাপ দুধের ভিতরে 300 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে আর 50 ইন্টারন্যাশনাল ভিটামিন ডি থাকে। ট্রিটমেন্টে দেখো ভিটামিন সি, বিসফসফোনেট একটা ইয়ে আছে, এইটা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট একটা ইয়ে। বিসফসফোনেট ট্রিটমেন্টের ভিতরে এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমরা ই করি যেটা অ্যালেন্ড্রোনিক অ্যাসিড আর ইভান্ড্রোনিক অ্যাসিড, এই দুইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইয়ে, ইভান্ড্রোনিক অ্যাসিড, অ্যালেন্ড্রোনিক অ্যাসিড। হ্যাঁ, আর আরেকটা আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়েও আমরা ট্রিটমেন্ট করি। আর থায়াজাইড ডায়ুরেটিক দিয়ে ট্রিটমেন্ট করা যায়। আরেকটা জিনিস, আমরা এই যে অস্টিওপোরোসিসের ভিতরে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, বয়স্ক যারা আমাদের বাড়িতে আছে, বিশেষ করে দাদা নানা নানি, হ্যাঁ, বাবা মা বয়স হয়ে গেলে অস্টিওপোরোসিস চান্স থাকে। এখানে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা ফল প্রিভেনশন। রিস্ক ফ্যাক্টর ফর ফল, পড়ে গেলেই কিন্তু ভেঙে যাবে। হিপ ফ্র্যাকচার হবে, অথবা টোকেনটার, অথবা তোমার মানে নেক ফ্র্যাকচার, নেক টিউমার ফ্র্যাকচার হতে পারে। এই জন্য রিস্ক ফ্যাক্টর কি কি আছে? পুয়ার পোস্টারাল কন্ট্রোল, বয়স্ক মানুষের কিন্তু পোস্টারাল কন্ট্রোল কম থাকে, ভিজুয়াল ইম্পায়ারমেন্ট থাকে, ভিজুয়াল ইম্পায়ারমেন্ট, চোখে কম দেখে, হ্যাঁ, অন্ধকার, যদি ল্যাক অফ ব্যালেন্স থাকে, গ্যাট থাকে। তারপরে হচ্ছে তোমার ব্যাড লাইটিং, রাতে তোমার অন্ধকারের ভিতরে বয়স্ক মানুষ যখন ইয়ে করে, চলাফেরা করে, তখন পড়ে যেতে পারে। হ্যাঁ, স্লিপারি ফ্লোর, এগুলো যদি থাকে তো ওইখানে সে পড়ে যেতে পারে। কর্ডস ফর টেলিফোন অ্যান্ড ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স, যদি ইলেকট্রিক্যাল কর্ড মড যদি ছড়াই ছিটায় থাকে, ওইগুলোর ভিতরে বেঁধেও পড়ে যেতে পারে। এই জন্য ফল প্রিভেনশনের জন্য এইগুলাকে আমাকে ইয়ে করতে হবে, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, রিগার্ডিং তোমাদের কোনো কোয়ারি আছে কিনা? শুনতে পাচ্ছ? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। তো কতটুকু বুঝতে পারলা? বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। তাহলে শেষ করতে পারি? জি স্যার, মনে হয় কারো কোনো প্রশ্ন নেই, তাহলে শেষ করে দিতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ।